সংস্কার এই শব্দটা হয়তোবা জুলাই আন্দোলনের পরের থেকে সবচেয়ে বেশি পরিমাণে শোনা একটা শব্দ আমাদের সাধারণ জনগণের কাছে। একদিকে অন্তর্বর্তীকালীন সরকার এবং একই সাথে জুলাই আন্দোলন থেকে উঠে আসা নতুন এনসিপি দল আর সাথে আরো কিছু ছোটখাটো দল চাচ্ছে যে কি সংস্কারের আগে কোনোভাবেই যাতে নির্বাচন না হয়। সেদিকে বিএনপির মতো একটা বড় দল সহ অন্যান্য দলগুলোর মতামত ভিন্ন। তাদের কথা হলো রাষ্ট্রের খুব দরকারি কিছু সংস্কার করে সাথে সাথে নির্বাচন দিয়ে দেওয়া, নির্বাচনে জয়ী হয়ে যে দল সরকার গঠন করবে সেই সরকার এসে পূর্ণাঙ্গ সংস্কার করবে এই দেশের। এই ব্যাপারটা নিয়ে হয় তুমুল তর্ক বিতর্ক, কিন্তু এই তুমুল তর্ক বিতর্কের সময় হয়তোবা তারা এটা ভুলে গেছিল যে কি দেশের মানুষের নিরাপত্তা বলেও একটা কথা আছে এবং সেটা তাদেরকে নিশ্চিত করতে হবে, যেটা আনফরচুনেটলি করতে ব্যর্থ হয় এই অন্তর্বর্তীকালীন সরকার। যার ফলে দেশের আইন শৃঙ্খলার অবস্থা হয়েছে চরম পরিমাণে খারাপ। জায়গায় জায়গায় ডাকাতি এবং চাঁদাবাজি হচ্ছিল দিনে দুপুরে। মব জাস্টিস, ধর্ষণ, খুন, ছিনতাই সহ আরো নানা ধরনের ক্রাইম খুব বেশি পরিমাণে বেড়ে গেছে আমাদের এই দেশের মধ্যে এবং সিচুয়েশন এতটা পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে যে কি এখন কিন্তু সংস্কার শব্দটা শুনলে মনে হয় যে কি এত সংস্কার করে কি হবে যদি দেশের নিরাপত্তাটাই ঠিকমতো তারা নিশ্চিত করতে না পারে। এবং সরকারের কি আদৌ নিয়ত আছে যে কি এই সংস্কারগুলো করার, এটা লোক দেখানোর জন্য এগুলো নিয়ে এত চিলাচিলি? কারণ কি সংস্কার যদি করা হতো তাহলে কিন্তু আইন শৃঙ্খলা কি একটা সংস্কারের মধ্যে পড়ে না? দেখি দেশের আইন শৃঙ্খলাটাকেও যে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে, সেটা কেন তারা এতদিনও করতে ব্যর্থ হচ্ছে? আর সবচেয়ে অবাক করা বা বলতে গেলে কষ্টের ব্যাপারটা কি জানেন, যারা লিটারেলি জুলাইয়ের আন্দোলনে ডাক দিচ্ছে তাদেরকে নিয়ে যখন খবর আসছিল যে তারা নানা ধরনের দুর্নীতি এবং চাঁদাবাজিতে যুক্ত, স্বাভাবিকভাবেই তাদের দিকে যেসব আরোপগুলো করা হয়েছে প্রতিটাকেই তারা নাকচ করে দিছে। কিন্তু কিছু কিছু জিনিস তো ঠিক মতোই প্রমাণিত হয়েছে যেগুলো জনসাধারণও বুঝে যে কি না এখানেও দুর্নীতি হয়। যাই হোক, এভাবে করতে করতে প্রায় দেশ স্বাধীনের 1 বছরের কাছাকাছি এবং এখনই কিন্তু শুরু হয়েছে লিটারেলি সংস্কার। বিভিন্ন রাজনৈতিক দল আবার কিন্তু এই সকল সংস্কার ঐক্যমতে পৌঁছাচ্ছে না, যেটাও একটা বড় ধরনের কষ্টের বিষয়। কিন্তু এই ভিডিওর ভিতরে বেসিক্যালি আমি তুলে ধরবো সেই সকল খুব ইম্পর্টেন্ট সংস্কার যেগুলোতে সকল দলই একমত প্রকাশ করছে এবং ঐক্যমতে পৌঁছাইছে শেষ পর্যন্ত। চলেন শুরু করা যাবে। প্রথম যে সংস্কারটা নিয়ে তারা একমত হয়েছে সেটা হচ্ছে যে কি একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবে এবং এই বিষয়টা সংবিধানে যুক্ত করা হচ্ছে। সো আশা করি আপনারাও বুঝতে পারতেছেন যে কি এর ফলে একজন ব্যক্তি বা একজন নারী যেই কিন্তু দলের প্রধান হইতো সেই যে দলের সবকিছু হয়ে যেত, ব্যাপারটা আমার মতো ওরকম থাকতেছে না। 2 নির্বাচন অর্থাৎ টানা 2বারও যদি হয় বা 10 বছর যদি সে শাসন করে দেশ, এরপরে কিন্তু সেই দল থেকে ওই লোকটা বা ওই নারীটা প্রধানমন্ত্রী হবে না, না হয় অন্য কেউ প্রধানমন্ত্রী হবে ওই দল থেকে। তার মানে কিন্তু দলের উপরে যে একটা প্রভাব বিস্তার করার ব্যাপারটা ছিল সেটা কিন্তু অনেকটুকু কমে আসবে। সেকেন্ড যেটা, সেটাতে যদি যাই, সংসদে উচ্চকক্ষ গঠিত হচ্ছে। এখন বলতে গেলে আগে কিন্তু সংসদে উচ্চকক্ষ ছিল না, এখন সংসদে যে উচ্চকক্ষটা গঠিত হচ্ছে সেটা বেসিক্যালি শাসন বিভাগকে জবাবদিহিতা করার সহ নিম্ন কক্ষ থেকে পাশ হওয়া প্রতিটা আইনকে রিভিউ করবে। মানে আমাদের ভাষা যদি বলতে যে নিম্ন কক্ষ থেকে যদি কোনো কিছু পাশ হয়ে আসে উচ্চকক্ষ সেটা দেখবে, রিভিউ করবে এবং যদি দেখে যায় না কোনো কিছু চেঞ্জ করার দরকার তাহলে কিন্তু সেটা আবার নিম্ন কক্ষে পাঠায় দিবে। 3 নম্বর সংস্কারটা হচ্ছে সংসদে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের নেতৃত্বে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন করা হবে। যদিও এটা নিয়ে অনেক পরিমাণে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল, অনেক দ্বিমত ছিল, অনেক কিছু ছিল। সো এটা নিয়ে যদি খুবই সংক্ষেপে বলতে যাই, যদিও এটা নিয়ে এত ডিটেলস আমরাও জানি না, বাট বলা হয়নি আর কি ডিটেলসে, খুব সংক্ষেপে যতটুকু জানা গেছে সেটা যদি বলতে যাই, সংসদে আসন ভিত্তিক নির্বাচন হবে আর রাজনৈতিক দলগুলো সারা দেশে যত শতাংশ ভোট পাবে সেটার অনুপাতে উচ্চকক্ষের মধ্যে প্রস্তাবিত 100 আসনের মধ্যে আসন পাবে, যার ফলে উচ্চকক্ষে প্রায় আমরা সকল দলের অংশগ্রহণই দেখতে পারবো। নিম্ন কক্ষে যদি কোনো দল অনেক বেশি পরিমাণে পাওয়ারফুল থাকে এবং সেখান থেকে কোনো একটা আইন পাস হয়ে উচ্চকক্ষে আসে, উচ্চকক্ষে আবার ব্যাপারটা ওরকম থাকতেছে না, কোনো দলের আধিপত্য থাকতেছে না, শব্দ সেম থাকতেছে, যার ফলে কোনো কিছু পাস হওয়ার রিভিউটা তো লাস্ট পর্যন্ত উচ্চকক্ষ দিবে, তাই না? সো ওই হিসেবে একটা বড় ধরনের পরিবর্তন। বাট এখানেও একটা অনেক বড় কন্ট্রোভার্সি আছে, বলা হইতেছে যে কি উচ্চকক্ষ যদি কোনো কিছু নাকচ করে দেয় বা কোনো কিছু প্রবলেম হয়, একটা আইন বা একটা বিল পাস করাইতে অনেক লং সাফারিংস করা লাগবে। সংবিধানে গণভোটের বিধান ফিরে আসতেছে, তার ফলে খুব সিম্পলি যদি আপনাদেরকে বলতে যাই, জনগণের ক্ষমতা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে নির্বাচন করার ক্ষেত্রে। সংসদের বিরোধী দলের গুরুত্ব বৃদ্ধি করা হচ্ছে, অর্থাৎ ডেপুটি স্পিকারের পদে বিরোধী দল থেকেও মনোনয়ন করা হবে, যার ফলে আনুপাতিকভাবে সব দলের একটা অংশগ্রহণ পাওয়া যাবে। যে বিরোধী দলগুলো সংসদে যে কয়টা আসন পাইতেছে বেসিক্যালি সেটার অনুপাতে সংসদীয় কমিটির সভাপতি পদও তারা পাবে। 6 নম্বর সংস্কার যেটা, এটাও বেশ গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিকার আর থাকছে না। এটাকে যদি একটু ভেঙে বুঝাইতে যাই, যে ক্ষমতায় যে সরকারটা আছে সেই সরকারের যে গুন্ডা পান্ডা বা যারাই থাকুক না কেন তারাই যে স্থানীয় সরকার নির্বাচন করবে এই সরকারের প্রতীক ব্যবহার করে ব্যাপারটা ওরকম হইতেছে না। এর ফলে যে লাভটা হইতেছে সেটা হচ্ছে যে কি যোগ্য শিক্ষিত প্রার্থীরা উঠে আসবে এবং স্থানীয় সরকার নির্বাচনে একটা ভালো ফলাফল দেখা যাবে। আন্তর্জাতিক চুক্তির অনুমোদন বা কোনো ধরনের সংশোধন নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ উভয় পক্ষ থেকে পাশ করায় নিতে হবে। এর ফলে একটা বিশাল পরিমাণে একটা বেনিফিট পাওয়া যাবে আমি মনে করি। যেরকম
আগে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা কাউকে কোনো কিছু বলা ছাড়া যার সাথে মঞ্চে তার সাথে চুক্তি করে ফেলতেছিল, যে কোনো জায়গা থেকে বিদ্যুৎ নিয়ে আসতেছিল অতিরিক্ত টাকা দিয়ে হোক বা যেভাবে হোক না কেন নির্দিষ্ট একটা মহলকে খুশি করার জন্য। সেই জিনিসটা এখন থাকতেছে না। এখন বেসিক্যালি ক্ষমতা যে সরকারটাই থাকুক না কেন, সে যদি আন্তর্জাতিক কোনো চুক্তি করতে যায় বা কোনো দেশের সাথে কোনো কিছু চুক্তি নিয়ে সংশোধন করতে যায়, এটা অবশ্যই নিম্নকক্ষ আর উচ্চকক্ষে পাশ করাইতে হবে। সেখান থেকে পাশ করেই সেই চুক্তিটা করতে পারবে বা পাশ না সেই চুক্তিটা করতে পারবে। এখানেও একটা প্রশ্ন উঠে আসে যে উচ্চকক্ষ বা নিম্নকক্ষ যে জায়গায় বলি না কেন, ধরেন কথার কথা নিম্নকক্ষ পাশ করছে আর উচ্চকক্ষ এই জিনিসটাকে পাশ করাইতেছে না। সো পাশ যদি না করে সরকার কিন্তু পরিবর্তন করতে পারতেছে। সো এর কারণে কিন্তু যে ক্ষমতায় সরকার থাকতেছে সেই সরকারের হাতে তেমন কোনো ক্ষমতাই থাকতেছে। হাইকোর্ট বিভাগের বেঞ্চগুলো বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়া হবে, ফলে বিভাগীয় পর্যায়ে নানা ধরনের প্রবলেম সহ বা নানা ধরনের জমি জামার যে ব্যাপারগুলো উঠে আসছে সেগুলোর জন্য ঢাকায় আর আসতে হবে না, তারা তাদের বিভাগেই সেগুলো মীমাংসা করে নিতে পারবে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত 8টা সংস্কারের কথা বলে ফেললাম। নবম সংস্কার যেটা, সেখানে বেসিক্যালি বলা হচ্ছে সুপ্রিম কোর্টের যে বিচারক নিয়োগ করা হবে সেটাতে প্রধান বিচারপতি একটা স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন গঠন করবে। এখন যে সংস্কারের কথাটা বলবো সেটা কাইন্ড অফ ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, যেটা হচ্ছে কি সংসদ সদস্য যদি চায় তার নিজের দলের বিরুদ্ধে যাইতে পারবে। এটা ইন্টারেস্টিং কারণ কি, আগের যে সরকারগুলো বেসিক্যালি গঠন হচ্ছিল সেই সরকারগুলোর ভিতরে কিন্তু যে দল ক্ষমতা পাইতো সেই দলের যে সংসদ সদস্য ছিল সে যদিও চাইতো কখনোই তার দলের বিরুদ্ধে যেতে পারতো না। অর্থাৎ কথার কথা প্রধানমন্ত্রী কোনো কিছু একটা বলতেছে, এখন সেটার সাথে তার দলেরই সংসদ সদস্য একমত না, কিন্তু তাও সংসদে কিছুই বলতে পারবে না, বরঞ্চ না চাওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীকে সাপোর্ট করা লাগবে। কারণ কি, যেহেতু তারা একই দলের লোক। কিন্তু এখনের যে সংস্কারে সেই নিয়মটা থাকতেছে না। আর এতে করে জাস্ট দুইটা জিনিস, অর্থ বিল আর একই সাথে আস্থা ভোট, এই দুইটা ছাড়া অন্য যে কোনো বিষয় যদি সংসদ সদস্য চায় তার নিজের দলের বিরুদ্ধে দাঁড়াইতে পারবে। যাই হোক, 11 নম্বর যে সংস্কার আমি এখন বলবো সেটা হচ্ছে যে কি স্বাধীন পুলিশ কমিশন হবে। আগে বেসিক্যালি যে ব্যাপারটা ছিল যে কি স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে বেসিক্যালি পুলিশ থাকতো, যার ফলে স্বরাষ্ট্রমন্ত্রী যেই দলের স্বাভাবিকভাবে যেই দল জিতছে সেই দলের, তাই না? তো সেই দলের স্বরাষ্ট্রমন্ত্রী যদি চাই পুলিশকে তার নিজের দলের জন্য ইউজ করা যায়, আবার এর ফলে কিন্তু আমরা পুলিশের অবস্থা দেখছি যে কি দিন দিন এই কারণে বেসিক্যালি স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হচ্ছে, যাতে করে এটার কারো আন্ডারে না থাকে। 12 নম্বর যে সংস্কারটা সেটা হচ্ছে গণহত্যা এবং ভোট জালিয়াতির সাথে যারা যুক্ত তাদের অতি দ্রুততার সাথে বিচার করা হবে। এবং 13 নম্বর সংস্কার যেটা, সেটা হচ্ছে যে কি প্রধানমন্ত্রীর ক্ষমতা নানাভাবে হ্রাস করা হবে। কারণ কি, আপনি যদি চিন্তা করে দেখেন এতক্ষণ পর্যন্ত যে সংস্কারগুলো বলে আসছে সেগুলো যদি আসলেও করা হয় তাহলে কিন্তু এমনিও যেই দল নির্বাচনে জিতবে এবং ক্ষমতাসীন যে দলটা থাকবে তাদের নিজেদের ক্ষমতা কমতেছে এবং একই সাথে তাদের দলের যে বেসিক্যালি দেশের প্রধানমন্ত্রী হচ্ছে তার ক্ষমতা কিন্তু নানাভাবে হ্রাস পাচ্ছে। এবং অবাক করার হলেও এটাই সত্যি এবং একটা খুশির ব্যাপার যে কি সকল রাজনৈতিক দল এই সংস্কারের একমত পোষণ করছে। 14 নম্বর সংস্কার হচ্ছে যে কি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করার জন্য সুপ্রিম কোর্টে আলাদা একটা সচিবালয় হচ্ছে। এখন পর্যন্ত লিটারেলি ভিডিওতে 14টা সংস্কারের কথা বলছি, এছাড়া আরো 5টা সংস্কার আছে। মোটমাট 19টা সংস্কারে দেশের সকল রাজনৈতিক দল একমত পোষণ করে। বাকি একটা সংস্কারও খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট এবং সেটা তো আশা করা যায় যে কি রাজনৈতিক দলরা হয়তো বা একমত পোষণ করতে পারে। সেটা হচ্ছে যে কি নানা ধরনের সরকারি কর্মকর্তা নিয়োগ, অর্থাৎ পিএসসি নির্বাচন কমিশন ইত্যাদি পদে যাতে প্রধানমন্ত্রীর কোনো ডাইরেক্ট হস্তক্ষেপ না থাকে। কারণ কি, আগের যে ব্যাপারগুলো আমরা অলরেডি দেখে আসতেছি এত বছর ধরে যে কি এইসব নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ডাইরেক্ট একটা হস্তক্ষেপ থাকে, যার ফলে ব্যাপারগুলো কিন্তু জনগণের পক্ষে না হয় লিটারেলি দেশে যেই সরকার জিতছে এবং সরকার ক্ষমতায় এসে শাসন করতেছে দেশকে সেই সরকারের পক্ষে থাকে। এতগুলো সংস্কার হচ্ছে যেগুলো লিটারেলি দেশের জন্য অনেক মঙ্গল বয়ে আনবে, কিন্তু ঝামেলা কিন্তু অন্য জায়গায়। ঝামেলা যেটা সেটা হচ্ছে যে কি আদৌ কি সংস্কারগুলো হবে নাকি জাস্ট লোক দেখানোর জন্য এই বৈঠকগুলো করা হচ্ছে দিনের পর দিন মাসের পর মাস লাগে। কারণ কি, খুবই সিম্পলি বলে আপনাকে, আপনি যে চিন্তা করে দেখেন 1991 সালে যখন এরশাদের পতন হয়েছিল তখনও কিন্তু এরকম নানা ধরনের সংস্কারের কথাবার্তা বলা হয়েছে, এমন সংস্কার করা হবে সেই নানা ধরনের জিনিসপত্র ফিক্সড করা হয়েছে। কিন্তু যখন হাসিনা ক্ষমতায় আসছে কিন্তু ধীরে ধীরে কোনো সংস্কারে আর করা হয়। আবার একই ঘটনাই ঘটে 2009 সালের নির্বাচনের আগেও নানা ধরনের সংস্কারের কথাবার্তা বলা হয়েছে। 9 সালে হাসিনা জিতছে, জিতার পরে আবার হঠাৎ করে এই সংস্কারগুলো ধুলায় মিশে গেছে। তো প্রশ্ন আসতেছে কি এইবারও কি ব্যাপারটা কি আবার পুনরাবৃত্তি হবে? কারণ কি এত কিছু করতেছে, এত কিছু যা হইতেছে, দিন শেষে কিন্তু এই যে সংস্কারগুলা এগুলা কিন্তু কার কাছে, কার আন্ডারে, কার পাওয়ার আসতেছে সেই জিনিসটা একটা দেখার ব্যাপার। যে সরকার পাওয়ার আসবে সেই সরকার এই সংস্কারগুলো করলো, পাওয়ার আসার পরে যদি সংস্কারগুলো না করে তাহলে কিন্তু ঘুরে ফিরে এই সবকিছু বৃথা। এখন যদি আপনারা ভাবেন যে কি ভিডিওর প্রথমে যে কথাটা বলছিলাম সেটাতে আসা যায় যে আগে সংস্কার পরে নির্বাচন হোক, সেখানেও কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে যে এত মাস যাওয়ার পরও সংস্কার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আনফরচুনেটলি ঠিক মতো করতে পারতেছে। এই সংস্কারগুলো যেগুলো এখন ঠিক করছে, ফিক্সড করছে, এগুলো করতে আরো কয় বছর লাগাবে সেটাও তো বলা মুশকিল। নরমালি কিন্তু ভিডিওটা আমি একজন সাধারণ জনগণের দিক থেকে বানাইতেছি, কারণ আমি নরমালি সাধারণ জনগণ যে দল নির্বাচনের আগে আমি দেখবো যে কি আমার জন্য সবকিছু ভালো করতে পারবে, আমার দেশের ভালো করতে পারবে, সেই দলকে আমি নির্বাচনে ভোট দিব। এটা খুব স্বাভাবিক, সিম্পল নীতি আমার। সেই ভিডিওটাও কিন্তু বেসিক্যালি বানানো হয়েছে ওই জিনিসটাকে লক্ষ্য করে, কোনো একটা রাজনৈতিক দলের পক্ষ নিয়ে ভিডিওটা বানানো না।
সো মাঝখানে থেকে দোনো সাইডের কথাই বলা হইছে। আশা করি আপনারাও বুঝতে পারবেন। আর আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে যে সংস্কারগুলোতে সবাই একমত হইছে এটা আপনারা বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দিবেন। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। কারণ আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করতেছে। এটার জন্য কোনো টাকা নিতেছে না, রাইট? সাবস্ক্রাইব তো নিতেই পারে আপনাদের থেকে। সো সাবস্ক্রাইব।